এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমাদের মোবাইল ফোন চেক করা হয়, ঘর থেকে বের হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। পুলিশ কেন আমাদের উপর হামলা করলো? আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এই কারফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে না। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনের সরাসরি গুলি বন্ধের রিটের আদেশ। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রান্ত আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন। ভন্ডুল ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা। সাবেক ছাত্রনেতাদের ক্ষোভের মুখে বৈঠক না করেই ছাড়লেন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। এবং 2 সপ্তাহ পর চালু ফেসবুক, টিকটক, ইউটিউব স্বাভাবিক গতি ফিরতে সময় লাগবে 2-1 দিন। প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গুজব বন্ধে সহযোগিতার প্রতিশ্রুতি মেটার। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ও পলাশী এলাকায়। কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। চলে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। আটক করা হয় বেশ কয়েকজনকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও অভিভাবকরাও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা। চলে স্লোগানও। তবে পথেই বাধে বিপত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাইকোর্ট, পলাশী সহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। হয় বাকবিতণ্ডাও, কয়েকজনকে আটক করতেও দেখা যায়। এ সময় শিক্ষক ও আইনজীবীদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইনে আছে কিনা আমার জানা নেই। গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আমরা এইসব পরোয়া করি না। কোনো ধরনের কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমরা জাস্টিস চাচ্ছি, রাষ্ট্রের কাছে, আদালতের কাছে। সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পৌঁছান দোয়েল চত্বরে। এ সময় তাদের সঙ্গে কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। যেহেতু ন্যায়ের পথে, যদি মারা যায় রাস্তার মধ্যেই মারা যাব। এরপর শিক্ষার্থীদের একাংশ চলে যায় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আগে থেকে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন তারা। আগামী শুক্রবার দিন আমরা গিয়ে প্রেস ক্লাবে বিকেল 3টায় একটা প্রোগ্রাম করছি। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের সঙ্গে একত্রতা জানান শিক্ষকরাও। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিছিল করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের জন্য বিভিন্ন মহলের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার
দেওয়া হয় সরকারকে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মুহূর্তে আসবে জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন। এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। স্বাধীনতার 53 বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে লাখো শহীদের আত্মা কিছুটা শান্তি পাবে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হাসপাতালটিতে যান তিনি। এ সময় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন সরকার প্রধান। পরে বক্ষব্যাধি হাসপাতালেও যান সরকার প্রধান। আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আহতদের চিকিৎসায় সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। ডিবি থেকে হারুনুর রশিদকে সরিয়ে নতুন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। এর আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নতুন অতিরিক্ত কমিশনার হয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। যাত্রীর মালামাল চেকিংয়ের সময় আনসার ও বিজিবি সদস্যদের হট্টগোল। হিলি ইমিগ্রেশনে আনসারকে তুলে নিয়ে 3 ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। আর উপজেলা আনসার কমান্ডার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দুপুর 2টার দিকে একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী কসমেটিক, শাড়ি কাপড় সহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় 0 পয়েন্ট গেটের সামনে মালামাল আটকে কাস্টম চেকিং অফিসে নিয়ে আসার সময় বিজিবি ও আনসার সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নায়েক সুবেদার একরামুলের নেতৃত্বে বেশ কয়েকজন বিজিবি সদস্য কাস্টমসের চেকিং রুমে প্রবেশ করে পরিতোষ চন্দ্র ও ফরিদ হোসেন নামে 2 আনসার সদস্যকে তুলে নিয়ে 0 পয়েন্ট গেটের গোল ঘরে আটকে রাখেন। খবর পেয়ে কাস্টমসের সহকারী কমিশনার ও 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থলে আসেন। দুপক্ষের বৈঠকের মাধ্যমে 3 ঘন্টা পর ছেড়ে দেয়া হয় আনসার সদস্যদের। আসলো আমরা কিছু না বলে উনি বাগে নিয়ে যাচ্ছিল আমাদের আনসারকে, 2 জনকে ধরে নিয়ে গেছে। এখানে আনসার কলার ধরিয়ে নিয়ে গেছে, আবার বুট দিয়ে মারছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে এমন ঘটনা দুঃখজনক উল্লেখ করে উপজেলা আনসার কমান্ডার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও এই ঘটনাটা একটা অশোভনীয় হয়ে গেছে, তা বাহিনীর পক্ষে এটা অত্যন্ত লজ্জাকর বা এটা হওয়া কাম্য না। অভ্যন্তরীণ ভাবে ওনাদের নিজস্ব বাহিনীতে ওনারা এই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করে নিজেদের মতো একটা ব্যবস্থা নেবেন। এদিকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আনসার ছিল, আমাদের কাস্টমসের অফিসার ছিল, ওখানে সহকারী কমিশনার ছিল এবং তাদের আগমন অফিসার ছিল। বিষয়টা আমরা কথা বলে বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। সময় সংবাদ, হিলি। ঘোষণা 30 মিনিটের মধ্যে সচল হলো ফেসবুক, টিকটক সহ সব সামাজিক মাধ্যম। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড 4Gতে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এর আগে সকালে বিটিআরসিতে মেটা, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী।
বৈঠকে গুজব অপপ্রচার বন্ধে এই 3 প্ল্যাটফর্ম সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক। ফেসবুকে গুজব অপপ্রচার বন্ধে দফায় দফায় অনুরোধ, হুঁশিয়ারি, সবশেষ চিঠি দিয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। কোনোটাই মানেনি ফেসবুক, ইউটিউব। তবে মন্দের ভালো ভার্চুয়াল বৈঠকে সাড়া দিয়েছে তারা। বুধবার সকাল 9টার পর বিটিআরসিতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা। সশরীরে উপস্থিত হয় টিকটকের প্রতিনিধি। বৈঠকে দেয়া তথ্যে দেখা যায় 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরকারের আপত্তি তোলা 73টি কন্টেন্টের মধ্যে ইউটিউব সরিয়েছে মাত্র 15টি। 16 থেকে 27 জুলাই পর্যন্ত 544টি কন্টেন্টের মধ্যে ফেসবুক সরিয়েছে মাত্র 47টি। তবে অনুরোধের 67% বাস্তবায়ন করেছে টিকটক। ফেসবুক, ইউটিউবের ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ জানায় যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক ও ইউটিউব। এরপর সরকারের নির্দেশে দুপুর 2টার পর নিজেদের নেটওয়ার্কে সব সামাজিক মাধ্যম চালু করে ইন্টারনেট সেবাদাতারা। প্রত্যেকটা ক্যাশ সার্ভিস আমরা অন করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার যত সেবা আছে সবগুলো সেবা গ্রাহকরা আগের মতোই পেতে থাকবে। তবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমাদের এই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে। করেছে সরকার। এই ছবিটা দিয়ে শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে অংশ নিয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তর করেই সামনের দিনে এগিয়ে যেতে চায় ছাত্রলীগ। সাম্প্রতিক অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকার লোকসানের দাবি বিজিএমইএর। ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে সংগঠনটি। চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে শঙ্কা থাকায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। শখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ, কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি, আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1,600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমইএর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মকুবের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মকুফ করব। এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।